This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুরুতে এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো। আজকে দুপুর 3টে নিউজ রুমে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্যান ইন্ডিয়া জাল ওষুধ চক্রের রমরমা তার পর্দাফাঁস করেছিলাম আমরা এই টিভি9 বাংলা। আপনাকে দেখিয়েছিলাম কিভাবে আপনি প্রত্যেক দিন যে রক্তচাপের ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন তা জাল। আমরাই আপনাকে দেখিয়েছিলাম 20,000 কোটি টাকার এই জাল ওষুধের যে কারবার তাতে আগ্রা যোগ রয়েছে। এবার জাল ওষুধের কারবারে অভিযুক্ত লিঙ্কম্যানদের ডেরায় পৌঁছে গেল টিভি9 বাংলা। এমনকি আগ্রা থেকে ওষুধ কেনার কথা স্বীকার করে নিলেন ব্যবসায়ী। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। আমি সরাসরি সৌরভের কাছে চলে যাব। সৌরভ, এই জাল ওষুধের শিকড় যে কতটা গভীরে তার প্রথম পর্দাফাঁস করেছিল টিভি9 বাংলায়। দীপ, দেখো এখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছে কেষ্টপুরের ঘোষপাড়া থেকে। 48 ঘন্টা আগে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। এই ঘোষপাড়ায় লাক্তাদার ফার্মাসিউটিক্যালসের যে দোকান রয়েছে, হোলসেলার ডিস্ট্রিবিউটার, সেখানে আর সেখানেই 48 ঘন্টা পর পৌঁছলো রাজ্য ড্রাগ কন্ট্রোল। তার কারণ টিভি9 বাংলা এখান থেকে যে তথ্য সংগ্রহ করেছিল যে মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, গান্ধী মার্কেট, গিরিয়া ট্রেড সেন্টার, সেখানে যে জাল ওষুধ সন্দেহে যে 15টি প্রোডাক্ট বাজেয়াপ্ত করা হয়েছে, সেই প্রোডাক্ট এই মেহতা বিল্ডিংয়ে এসছিল কিভাবে? এসছিল কেষ্টপুরের এই লাক্তাদার ফার্মাসিউটিক্যালসের হাত ধরে। সেই তথ্য আমরা পৌঁছে দিয়েছিলাম। ব্যবসায়ী জানিয়েছিলেন যে তিনি কাগজপত্র দেখে আগ্রা থেকে সেই ওষুধ কিনেছিলেন এবং আমরা তখন প্যান ইন্ডিয়া যে লিঙ্ক, সেই প্যান ইন্ডিয়া লিঙ্ক পর্দাফাঁস করেছিলাম। আর আজকে টিভি9-এ রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা জানিয়ে গেলেন যে শুধুমাত্র আগ্রা নয়, আগ্রা, বিহার, উড়িষ্যা এই সমস্ত জায়গার থেকে পারচেজ হচ্ছে। আর এখানেই প্রশ্নটা উঠছে যে কোম্পানির ঘর থেকে, যেখানে সরাসরি কোম্পানির কাছ থেকে যদি কেনা হয় তাহলে সেক্ষেত্রে যে ছাড়, সেই ছাড় 10% বেশি পাওয়া সম্ভব নয়। 16%, 17%, সেই 16%, 17%-এর লোভে এই সমস্ত ডিস্ট্রিবিউটারদের হাত দিয়ে রাজ্যের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, তারা কোম্পানির কাছ থেকে মাল কিনছেন না, তারা কিনছেন এই ধরনের ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে। আর এই ধরনের ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন যে বিভিন্ন রাজ্যের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, এই সমস্ত অন্য যে ডিলাররা রয়েছেন, তাদের প্রতিনিধিরা বলছেন যে সেখানকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা টার্গেট পূরণ করতে পারেননি, সেখানকার যারা দোকানদার রয়েছেন, ডিস্ট্রিবিউটাররা রয়েছেন, তারা টার্গেট পূরণ করতে পারেননি। সেই জন্য আমরা লস হবে এই কথা ভেবে আপনাদেরকে বেশি ছাড়ে মালটা দিয়ে দিচ্ছি। এবং এটাই হচ্ছে প্রলোভন। আসলে বেশি ছাড় কিচ্ছু নেই। ছাড়ের মোড়কের তলায় থাকছে জাল ওষুধ, আসলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে নকল ওষুধ, যার পর্দাও সবার প্রথম আমরা ফাঁস করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা কিভাবে স্ক্যান করে দেখাচ্ছেন যে আসলের মধ্যে নকলের। সৌরভ, এবং সেই প্রতিবেদনের জেরেই স্বাস্থ্য ভবন পর্যন্ত নড়ে চলে বসে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু কেষ্টপুরের সেই ব্যবসায়ী, তার বক্তব্য কি শোনাই আপনাদের। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আমি আমার ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছি। তিনি কি কোম্পানির ডিস্ট্রিবিউটর? কোম্পানি ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর? সব ডিস্ট্রিবিউটর আছেন। আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে নেননি? কোথা থেকে নিয়েছেন? তার দোকান কোথায়? এটা বাইরে থেকে নেওয়া হয়। কোথায়, কোন রাজ্য? এটা আগ্রা থেকে নেওয়া হয়েছে। যেটা ডিস্ট্রিবিউটর, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর আছে, আমাকে 8-9% বিলেও করে দিল। বাট ও কী করে, মানে যারা এমআররা আছে তারা আমাদেরকে হয়তো 7-8% আরও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায়। তো 8-16 এরকম দিয়ে যায় ওদের টার্গেট পুরো করার জন্য। তো টার্গেট যখন পুরো ফুলফিল করার জন্য ওরা যেটা খাটছে, এবার সাপোজ কোম্পানিতে ওরা খাটছে, বাট ওরা কোম্পানির স্যালারি পাচ্ছে না, ইনসেন্টিভ ঠিক করে পাচ্ছে না, তখন ওই ইনসেন্টিভের টাকাটা ওরা কী করে, এইখানে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। যার কাছ থেকে নিয়েছেন একটু অ্যাড্রেসটা দেখাবে? স্যার ওটা তো স্যার ওরা অফিসার আসুক, আমি দিয়ে দেবো, আমার তো সেটা নিয়ে অসুবিধা নেই, আমি তো আছি এখানে বসে। অফিসারটা এলে অফিসারের কাছে আমি দিয়ে দেবো, সেটা প্রডিউস করলে আমাকে যেরকম কালকে বললো আমাদের লাইসেন্সটা পাঠাতে, তো আমি লাইসেন্স অলরেডি দিয়ে দিয়েছি, তো লাইসেন্সও এখানে জমা হোক। বেশ কিছু আউটসাইড স্টেট পারচেজ আছে। আউটসাইড স্টেট পারচেজ এখন অল ওভার ইন্ডিয়ায় কোনো ব্যান্ড নয়, কিন্তু হ্যাঁ পেয়েছি আমরা। বিহার পেয়েছি, উড়িষ্যা পেয়েছি, আগ্রা পেয়েছি,
কি বলে আমার ঝাড়খণ্ড পেয়েছি, ডিফারেন্ট পারচেস পয়েন্ট পেয়েছি। সেই পারচেস পয়েন্টগুলোই আমাদের এখন পরবর্তীকালে ভেরিফাই করে দেখার বিষয় যে এটা সত্যি সত্যি অরিজিনাল পারচেস কিনা। 16% 17% করে অফার করছেন, কোথা থেকে অফার করছেন সেটাই কি কোথাও জাল ওষুধের মূল? সার্বিকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ দামের যে রেট মার্ক আছে, রেট মার্কের নিচে যাওয়া সম্ভব না, সেটাই এখন আমাদের তদন্তের বিষয় যে আমরা এর এগেনস্টে যে প্রোডাক্টগুলো ছড়িয়ে পড়েছে বা ছড়ানোর প্রোডাক্টগুলো এসছে সেগুলো কিভাবে আমরা মেহতা বিল্ডিংয়ে যে আপনারা যে O2 স্ক্যান করে জেনুইনিটি পাননি সেরকম কি এখানেও ঘটেছে? হ্যাঁ, আমরা দুটো প্রোডাক্ট পাইনি, দুটো প্রোডাক্ট আমরা সরিয়ে রেখেছি। তার দুটো প্রোডাক্ট ওই প্যান্টোসিড ডিএসআর আর প্যান্টোপ্রাজল না, প্যান্টোপ্রাজল আর একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ডক্সিসাইক্লিন। অন্যদিকে তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় লেটেস্ট রিপোর্ট কি আছে? লেটেস্ট রিপোর্ট হচ্ছে যে ইতিমধ্যেই শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেখানে 3 জনের মানে নতুন করে 3 জনের কল ডিটেল জমা দেওয়া হয়েছে, 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, আরও বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ জমা দেওয়া হয়েছে। মোট 3 পাতা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আর কি কি জানা যাচ্ছে এই বিষয়ে আমার সহকর্মী সুজয় পালের থেকে জানবো। সুজয়, আর কোন কোন বিষয়ে উল্লেখ করা হয়েছে নতুনভাবে এই নতুন স্ট্যাটাস রিপোর্টে, 3 পাতার রিপোর্টে আর কি কি নতুন বিষয় আছে? দেখো, কিছু সময় আগেই আদালতের এসিজেএম বিচারকের এজলাসে সিবিআইয়ের তরফ থেকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে নিম্ন আদালতে, এবং সেখানে মূলত 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তদন্তের যে অগ্রগতি সেটা ব্যাখ্যা করা হয়েছে 3টি ভাবে। এক, যে তারা নতুন করে 3 জনের কল ডিটেলস সংগ্রহ করেছেন, অর্থাৎ ঘটনার সময় এবং ঘটনার পরবর্তীতে তাদের কার কার সঙ্গে কথোপকথন হয়েছিল সেটা তারা খতিয়ে দেখছেন। 2, আরজিকর হাসপাতালে আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ তারা বাজেয়াপ্ত করেছেন। ঘটনার দিন এবং ঘটনার পরবর্তীতে বেশ কিছু সিসিটিভি ফুটেজ, এতদিন তারা কি ছিল, একেবারে যেখানে ঘটনাটা ঘটেছিল, দেহ পাওয়া গিয়েছিল সেই সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন। এবার আরও বেশ কয়েকটি নতুন জায়গা সিসিটিভি ফুটেজ তারা বাজেয়াপ্ত করেছেন, সেটা আদালতকে জানিয়েছেন। এবং নতুন করে 24 জনের তারা বয়ান রেকর্ড করেছেন, যাদের মধ্যে নার্স, পুলিশ কর্মী আরও অনেকেই রয়েছে যাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই 3টি বিষয় তারা স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করে জানিয়েছেন যে তদন্তের অগ্রগতি হয়েছে এবং হচ্ছে। একই সঙ্গে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যারা জামিন পেয়েছেন এই মামলাতে, তাদের ক্ষেত্রেও তারা নজর রাখছেন যে তারা ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল কিনা। স্পেসিফিক্যালি একটা বিষয় জিজ্ঞেস করি, এই যে নতুন 3 জন যে জায়গায় মানে ইন্টারেস্ট, এই নতুন 3 জন যাদের ফোন কল রেকর্ড জমা দেওয়া হয়েছে, কিছু আন্দাজ এই 3 জন কে বা কারা হতে পারেন, এরকম কোনো কিছু? দেখো, যেহেতু এই একটা অত্যন্ত সেন্সিটিভ একটা মামলা, সেই মামলায় কারো পরিচয় তারা আদালতে একেবারে সরাসরি, যতক্ষণ না সে অভিযুক্ত হয় তার পরিচয় সরাসরি আদালতের সামনে আনে না, কিন্তু তারা হাসপাতালের সঙ্গেই কোনো না কোনোভাবে সম্পর্কিত বা যুক্ত ছিলেন, বা ঘটনার সময় ওই এলাকায় বা ওই ঘটনার সম্পর্কিত বিষয়ে তাদের একে অপরের সঙ্গে কথোপকথন এবং কার কার সঙ্গে কথোপকথন সেটা জানার জন্যই তো তারা সিডিআর বা কল ডিটেলস রেকর্ড সংগ্রহ করেছেন। ফলে সেই বিষয়গুলি তারা আদালতে খোলসা করে না বললেও তদন্তে উঠে এসছে এমন কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে। ধন্যবাদ সুজয়। অর্থাৎ এই মুহূর্তে আজকে যে 3 পাতার স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফ থেকে জমা দেওয়া হয়েছে শিয়ালদা কোর্টে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3 জন নতুন করে 3 জনের ফোন কল সেটা রয়েছে, পাশাপাশি 24 জনের কাছে নতুন বয়ান নেওয়া হয়েছে, আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পজিশনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সেক্ষেত্রে দেওয়া হয়েছে। তিলোত্তমার বাবা কি বলছেন, তার কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আজকে কোর্টে রেখেছে, এবং ওরা বলেছে যে আমরা তদন্ত করছি, এবং আমরা যে একটাই কথা বলেছি, তদন্ত করছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট কি হচ্ছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি চাই। জজ সাহেব সব শুনেছেন এবং 28 তারিখ 28/4 পরবর্তী শুনানির তারিখ দিয়েছে।